কবির সৌরভ ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, প্রত্যেকে আপনার কাছের থিয়েটারে গিয়ে অনুরোধ না, আমি কিন্তু দাবি জানালাম। সৌরভ অনুরোধ করছে, দাবি করছেন, আমি দাবি জানালাম আপনাদের আসতে হবে, দেখতে হবে, ভালো মন্দ সবটা দেখে বলতে হবে। 5 নম্বর স্বপ্নময় লেন আপনারা প্রত্যেকে দেখুন এবং কমেন্ট করে জানান। কাট একটা মানসী সিনহাকে দর্শক দেখতে পেলেন এতক্ষণ, সেই বিখ্যাত কাট না, আমি খুব সত্যি সত্যি যেটা বিশ্বাস করি সেটা উত্তর দিই। আমি সুগার কোটেড কথা বলতে পারি না, তোমার সুগার কোটেড হাসিটা দর্শক একটুখানি এই সবসময় হাসি। আর তুমি প্রশ্নটা করছো, তোমাকে আমার খুব দুঃসাহসী প্রশ্নকার বলে মনে হচ্ছে। না, প্রশ্ন করতেই হবে, কারণ না, এই প্রশ্নটা খুব দুঃসাহসী প্রশ্ন। আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। আমার সামনে প্রশ্নটা এলেই আমার মনে হবে যে আজকের মধ্যে তা লেখা। আমার এই ছবিতে কাস্ট বলতে যারা আছেন, অপরাজিতা আড্ডু আছেন, ফরাদ মুখার্জি আছেন, চন্দন সেন আছেন। এখনো অব্দি সঞ্জয় রায়ও সিবিআই এর প্রথম চার্জশিট অনুযায়ী একমাত্র দোষী বলে তিনি এখনো সিবিআই এর প্রথম চার্জশিটে এবং মানে প্রতিপন্ন হচ্ছেন। তুমি কিভাবে দেখো? কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, কার তাতে কি, কার তাতে কি। 2025 আমরা একটা অদ্ভুত স্বপ্ন নিয়ে শুরু করেছি। 2024 সাল সর্বার্থেই একটা অত্যন্ত স্বপ্নভঙ্গের বছর ছিল। আরজি করের মতো ভয়ঙ্কর, ভয়াবহ, নারকীয়, নক্কারজনক ঘটনা আমাদের সারা দেশ, সারা পৃথিবী, সারা রাজ্যের মানুষের হৃদয়ে একটা অদ্ভুত আতঙ্কের একটা তুহিন স্রোত শির দ্বারা দিয়ে বয়ে গিয়েছিল আমরা, এবং একই সঙ্গে কিন্তু একটা অদ্ভুত আশা, উই ওয়ান্ট জাস্টিস, একটা মন্ত্রের মতো ছড়িয়ে পড়েছিল, দাবানলের মতো, একটা ওয়াইল্ড ফায়ারের মতো। এবং সেই ওয়াইল্ড ফায়ার লাগানোর কাছে যে সমস্ত টর্চ বিয়ারার ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন, যার পরিচয় দেওয়া বাহুল্য মাত্র। তার একটা ছবি, তার একটা সিনেমা, তার পরিচালিত একটি ছবি 5 নম্বর স্বপ্নময় লেন 20শে ডিসেম্বর গত বছরের রিলিজ করেছে। মানসীদি, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। সর্বার্থেই স্বপ্নময় হয়ে উঠুক বছরটা। দর্শককে তুমি একটু এই তোমার ছবিটার বিষয়, তোমার ছবিতে কি কাজ, তোমার ছবির সঙ্গে তোমার জীবন দর্শন, এই সবটা একটু বলো, এবং আপনারা একদম শেষ পর্যন্ত আনকাট এই এপিসোডটি দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দিদি একটু বলো। স্বপ্নময় লেন আসলে কোনো স্বপ্ন দেখার ছবি নয়, নামটা শুনে সেটা মনে হয়। স্বপ্নময় লেন আসলে একটা স্বপ্নভঙ্গের ছবি, এবং স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও সেই স্বপ্নটাকে আবার পুড়িয়ে জোড়া লাগানো যায় কিনা সেরকম একটা চেষ্টার ছবি। দুটো জেনারেশন, বা বলা যেতে পারে 3টে জেনারেশন, বা বলা যেতে পারে 4টে জেনারেশনের গল্প। জেনারেশন বাই জেনারেশন আমরা যদি আমাদের ভাবনা চারিত করে নিতে পারি, তাহলে কিছু রয়ে যায়, আদারওয়াইজ থাকে না। যারা পরবর্তী জেনারেশনকে দোষ দেন, বা এখনকার বাচ্চা ছেলে মেয়েদের দোষ দেন যে এরা সেলফ সেন্টার, যেটা নিজেদের কথা ছাড়া অন্য কিছু ভাবে না, সেটা ভুল। আসলে আমরা এদের ভাবতে শেখাই না, আমরা শেখাই যে আমাদের কথা ভাবতে হবে না, তোমার ক্যারিয়ার নিয়ে ভাবো। আমাদের কথা ভাবাটাও তোমার কাজের মধ্যে পড়ে, সেটাও করতে হবে। সেটা শেখালে তবেই সে আমার কথা ভাববে, তার ছেলে মেয়ে তার কথা ভাববে, এভাবেই এগোবে। না হলে মানুষ ক্রমশ একা হতে থাকবে। 4 জন থেকে 3 জন, 3 জন থেকে 2 জন, 2 জন থেকে 1 জন, তারপর একেবারে শেষ। এটা আমাকে ভাবায় আমার এই বয়সে এসে। হয়তো সেই ভাবনা থেকেই এই ছবিটার জন্ম হয়েছে। এবং আমার এই ছবিতে কাস্ট বলতে যারা আছেন, অপরাজিতা আড্ডু আছেন, ফরাদ মুখার্জি আছেন, চন্দন সেন আছেন, অর্জুন চক্রবর্তী আছেন। বলছিলাম ওটা পরের জেনারেশন, আগে সিনিয়রদের নাম বলতে চাইছিলাম। যাই হোক, হ্যাঁ, অর্জুন আছেন, অন্বেষা আছেন, পায়েল, সায়ন নতুন কাজ করছেন এটা। আর খুব সিনিয়র কিছু অভিনেতা আছেন, পঙ্কজ মুন্সী, বিমল চক্রবর্তী, দেবিকা মিত্র, এরকম আরো
অনেক নাম বলতে পারি। সিরিয়ালের কিছু নতুন ছেলে মেয়ে তারা এখানে প্রথম কাজ করেছে, খুব আন্তরিক, খুব ভালো কাজ করেছে। আর আমাদের সুমন আছে, সুমন ব্যানার্জি, এরকম আরো অনেকে আছেন এই ছবিটা। এই ছবিটা 101 জন কাস্টিং, তার মধ্যে 51 জনকে আমরা অডিশন থেকে পেয়েছি। ছবিটা চলছে ভীষণ একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা চলছি, হল পাওয়া ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেটা জানতাম, তারপরেও দেখতে চেয়েছিলাম যে এত টানাপোড়েনের মাঝখানেও নিজেদের টিকিয়ে রাখতে পারি কিনা। সেটা হয়তো নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ ছিল। এখনো তো টিকে আছি এবং যথেষ্টই কোঅপারেশন পাচ্ছি অনেকের থেকে। দেখা যাক। 51 জনকে তুমি অডিশনের মধ্যে থেকে এই ছবিতে কাস্ট করেছো, এই ব্যাপারটা কিন্তু খুব ইনোভেটিভ একটা বিষয় এবং খুব আশাপ্রদ একটা বিষয়ও একই সঙ্গে আমার মতে। এটা একটু কাইন্ডলি বলো দর্শকদের উদ্দেশ্যে, মানে অডিশন থেকে 51 জনকে কাস্ট করা এইভাবে কারণটা কি? না, আমি তো এতদিন অভিনয় করতে গিয়ে দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী ভালো, তারা ঠিক সুযোগ পান না যোগাযোগের অভাবে। সেই চ্যানেলটা খুলে দিতে চেয়েছি। অডিশন দিয়েছেন তারা, তারা এসেছেন, তারা নিজেদের প্রমাণ করেছেন, তারা কাজ পেয়েছেন। এবং এটাও কোথাও প্রমাণিত হয়েছে যে নিজেরা আমরা চেনা মুখ ছাড়াও ভালো অভিনয় করলে, ভালো অভিনয় দিয়ে ছবি দাঁড় করানো যায়। তো হলো, ছবিটা যে চলছে তাতে তো তাদের অবদান কিছু কম নেই, আর তাদেরও অবদান আছে। তো তাদের অবদান নিয়েই ছবি চলছে। আশা করা যায় আমাদের পরবর্তী কাজগুলো আরো যারা আছেন, যাদেরকে আমি অডিশন নিয়েছি অথচ এই ছবিতে নিতে পারিনি, পরবর্তী ছবিগুলো, এবং এমনও হচ্ছে যে কিছু অন্যান্য ছোটখাটো ছবি তারা নতুন চাইছেন, তারা আমাদের থেকে নিচ্ছেন। আমাদের এখানে অডিশন দেওয়া বেশ কিছু মানুষ অন্য ছবিতেও কাজ করেছেন। ঠিক আছে, হোক না, ইন্ডাস্ট্রিতে নতুন মানুষ একদমই। এই 51 জনই কি থিয়েটার ফ্রেটার্নিটি? না না, অনেকে আছেন নতুন এসেছেন, অনেকে আছেন অনেকদিন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছোটখাটো রোল করছেন, সব মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, তোমার ছবির এই বিষয়বস্তু এর সঙ্গে তোমার জীবন বোধে কতটা জড়িত এই ছবির বিষয়বস্তু? আমার তো মনে হলো তোমার জীবন বোধেই জড়িত এই ছবি। যে কোনো টপিকই তো জীবন থেকে উঠে আসে, জীবনের বাইরে তুমি যাবে কোথায়? না, অনেক ধরনের ছবি হয়, মানে আমার নিজের জীবনের গল্প নয় এটা, এটুকু বলতে পারি। হ্যাঁ, তোমার নিজের জীবনের গল্প নিশ্চয়ই নয়, কিন্তু জীবন বোধের গল্প, আমি জীবন বোধের কথা বলছি, বা ইডিওলজির কথা বলছি। সৌরভ, যে কোনো, আমি আবারও তোমার একই কথা বলছি, যে কোনো টপিক, যে কোনো কন্টেন্ট জীবন থেকেই নেওয়া, জীবনের বাইরে তো নয়। এবার আমি নিজে, আমি বারবার সবাইকে বলি যে আমি ভালোবাসায় বিশ্বাস করি, আমি একা থাকায় বিশ্বাস করি না। তারই প্রতিফলন ঘটে আমার আগের ছবিতেও ঘটেছে, আমার এই ছবিতেও ঘটেছে, হয়তো পরবর্তীতেও ঘটবে। আমি বাঙালি মানুষ, আমি একসঙ্গে হাত ধরে থাকায় বিশ্বাসী, তার প্রভাব আমার কাজে তো পড়ে। এটা আমাদের গল্প সম্পর্কে একটু যদি বলো। এটা আমাদের গল্প দর্শকরা দেখে নিয়েছেন, দর্শকরা তোমায় বলে দেবেন, প্রশ্ন করে দেখো। না, দর্শক তো বলবেনই। ছবিটা মানে আমাদের গল্প, আমার ফার্স্ট কাজ, এটা আমাদের গল্প দুটি সিনিয়র মানুষের গল্প, ভালোবাসার গল্প। ভালোবাসার যে কোনো বয়স হয় না, এবং জেনারেশন, আমাদের এখনকার জেনারেশন, যে তারাও ভালোবাসায় বিশ্বাসী, তারা যে স্বার্থপর নয়, সেখানে তারাও একই কথা বলেছে আমি ওই ছবিতে। এবং আমার ওই ছবিতে ট্যাগলাইন ছিল, এটা মনে হয় এটুকু বলাই যথেষ্ট হবে, যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য কোথাও না কোথাও একটা ঘর আছে, ঘরটার দায়িত্ব মানুষটাকে খুঁজে। আর আমার এই ছবি ট্যাগলাইন হচ্ছে, ঘরে ঘরে এমন মেয়ে হোক, প্রতিটি ঘর এমন ঘর ভরন্ত হোক। আমি ভীষণ ভরভর্তি ঘরে বিশ্বাসী, আর আমি মেয়েদের পাওয়ারকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার জীবনে। আমি পুরুষতান্ত্রিক সমাজ এসবে বিশ্বাস করি না। আমি মনে করি একজন পুরুষ তখনই পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে ঝান্ডা তুলতে পারেন যখন এটা মেয়ে তাকে অ্যালাউ করে। একটি মেয়ে চাইলে ঝান্ডাটা টেনে কেড়ে ফেলে দিতে। আচ্ছা, মানে মেয়েরা বিপ্লবের সেবাদাসী হয়ে থাকবে না, মল্লিকা সেনগুপ্তর কথা। বিপ্লবের সেবাদাসী না, না, আমি অত বড় বড় কথা বলছি না। সেবাদাসী ওইসব কথা, মল্লিকাদের একটা, মল্লিকা জানি, একটা বটেই, হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো বটেই। না, আমি আমি মল্লিকা সেনগুপ্ত মতো কথা বলার যোগ্যতাই আমার নেই। কোথায় উনি, কোথায় আমি, ওনার কথাকে কোট করার কোনো অধিকারই নেই। আমি যেটা বিশ্বাস করি আমি সেইটুকু বললাম।
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অবধারিতভাবে একটা প্রসঙ্গ চলে আসে, তার কারণ এই বিষয়টাকে তুমি কিভাবে অ্যাড্রেস করবে। কারণ তুমি শুধুমাত্র অভিনেত্রী, চরিত্রাভিনেত্রী, আমার মতে একজন অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্ট্রেস। আমি ব্যক্তিগতভাবে তোমার অভিনয়ে ক্ষমতার অত্যন্ত অনুরাগী একজন মানুষ, কিন্তু আমার কথা বলার জায়গা তো এটা না। মানুষের কাছে মূলত তুমি একজন তোমার হাসি, বিশেষ করে তোমার হাসি, এটা মানুষের কাছে অত্যন্ত একটা রিলিভিং বিষয়, একটা স্ট্রেস বাস্টার একটা বিষয় তোমার হাসি। আমার বাড়িতে ইনফ্যাক্ট আমার মা সবকিছু। কিন্তু এই বছরের মাঝামাঝি সময় এমন একটা ঘটনা, তুমি এমন মেয়ে ঘরে ঘরে জন্মাকে এই বিষয়ে বললে, একটি সংসার, তাদের কন্যা। নিয়ে বলছো? হ্যাঁ, ছোট করে বলো। একটা একজন কন্যা নিয়ে বলছো। তো এই বিষয়টা তুমি একদম শুরু থেকে ভীষণভাবে জড়িত ছিলে। এখনো আছো, আগামী দিনেও হয়তো থাকবে। মানসিক ভাবে তো ভীষণ ভাবে আছি। হয়তো রাস্তায় আমাকে এই সময় বেশি দেখা যাচ্ছে না, তার কারণে আমি এখন আমার ছবির কাজ নিয়ে ব্যস্ত। এটাকেও আমার সময় দিতে হবে। ইটস অলসো মাই বেবি। এবং এখানে সময় না দিলে আমার প্রডিউসার টাকা ফেরত না পেলে আমার পরের ছবি হবে না, এবং পরের ছবি না হলে অনেকগুলো মানুষের কাজ চলে যাবে। আমাকে এখানেও সময় দিতে হবে, এটা আমার কমিটমেন্ট, প্রফেশন। কিন্তু আজকে এটা আমার নিজের মনে হয় যে দাবিটা ছিল যে সুবিচার মানে আসুক, সে সুবিচার তো আসেনি এখনো, কাজে দাবিটা তো মিটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এটা তো খুব সহজ সমাধান। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যে এখনো অবধি সঞ্জয় রায়ও সিবিআই এর প্রথম চার্জশিট অনুযায়ী একমাত্র দোষী বলে তিনি এখনো সিবিআই এর প্রথম চার্জশিটে এবং মানে প্রতিপন্ন হচ্ছেন। তুমি কিভাবে দেখছো? আমি কিছুভাবেই এখন এটাকে দেখছি না। আমি দেখার মতো জায়গা আছে বলে মনেই করছি না। উত্তর আসেনি, বিচার আসেনি, আমি এই জায়গাটাতে আটকে আছি। আগে হোক একটা জিনিস, একটা কিছু উচ্চারিত হোক, তবে তো বলবো সেটা আমার মতে ঠিক না, ভুল। কিছু একটা উচ্চারিত হোক আগে। সাক্ষ্য গ্রহণের পরে তুমি নিশ্চয়ই জানো শিয়ালদা কোর্টে বলা হয়েছে, আমি এতটা ডিটেইলে এই মুহূর্তে যাব না। আমার ভাবনা আমার মধ্যে থাকছো। বেশ, তুমি ছবি নিয়ে কথা বলি। এটা নিয়ে বলার জায়গা এটা না। এটা নিয়ে যখন বলবো তখন আর তুমি ছবি নিয়ে জিজ্ঞেস করার, তুমি আগে ঠিক করে নাও কোনটা নিয়ে জিজ্ঞেস করবে। এটা নিয়ে জিজ্ঞেস করবে না? অবশ্যই আমরা আমাদের আজকে আলোচনার তাহলে এটা করো না। এটার মধ্যে ঢুকলে আমি ছবি নিয়ে একটা উত্তর দেওয়ার জায়গায় থাকবো না মানসিকভাবে। ঠিকই। এবং তুমি আগের ইন্টারভিউতে আমার মনে আছে অত্যন্ত মানসিকভাবে তুমি খুব জেনুইন একজন মানুষ, তুমি খুব শ্যাটার্ড একটা অবস্থায় ছিলে। আমি শো অফ করতে পারবো না একেবারেই। তুমি ছবিতে থাকো অথবা ওখানে থাকো। আচ্ছা মানসী, তুমি হঠাৎ করে কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এসেছে বিষয়টা হঠাৎ করেই। ছবি পরিচালনার ক্ষেত্রে মানে ক্যামেরার পিছনে আসার পরিকল্পনাটা কতদিন ধরে? একদম ছিল। আমি ভাবিনি কোনোদিন আমি ডিরেক্টর হব। আচ্ছা। আমার মা চেয়েছিলেন আমি ডিরেক্টর হই। মা আমাকে সমানে বলতেন যে তুমি করো, তুমি পারবে। তারপর যখন প্রস্তাবটা এলো মাই ফোর্স করেছিলেন, তারপর দেখলাম পেরে গেলাম। আচ্ছা, এবং পেরে গেলাম মানে করে ফেললাম। এবার কতটা পেরেছি আমি জানি। অবশ্যই পেরেছো, কারণ প্রথম ছবি তো ভীষণ রকমের সফল, এবং সফল ক্রিটিক্যালিও সফল এবং বাণিজ্যিকভাবেও তো সফল, সেটা কতটা আমরা সকলেই জানি। এবং দ্বিতীয় ছবিও রমরম করে চলছে। আজকে আমরা কথা বলছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দাঁড়িয়ে, এবং গত মাসের 20 তারিখে ছবিটা রিলিজ হয়ে গেছে। এখনো অবধি ছবিটা চলছে এবং আগামী দিনেও চলবে। এবং আমার দর্শকদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে আপনারা প্রত্যেকে, আমি এ কথা অবশ্যই বলবো না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, কারণ ধরো আজকে সপ্তাহের ফার্স্ট দিন, অফিস কাছারি স্কুল, তার মাঝখানেও এখনো অবধি 3টে হল লাল হয়ে গেছে। তো মানুষ দেখছেন ভালোবেসে। এবং আমরা যখন কথা বলছিলাম তুমি বলছিলে যে শনিবার রবিবার আমি তোমার সঙ্গে বসতে পারবো না, কারণ শনি রবিবার আমাকে ছুটে বেড়াতে হচ্ছে। তো এই বিষয়টা তো অবশ্যই তুমি কিভাবে মানে রিলিজ করছো বিষয়টা? রিলিজ করার প্রশ্ন নেই, এটা আমার কাজ। ওই যে বললাম আমার বাচ্চাকে নারিশ আমাকেই করতে হবে, অন্যের উপর ভরসা করে তো লাভ নেই। তো আমি করছি, নারিশ করছি, আমার বাচ্চা দেখাশোনা আমাকেই করতে হবে। আগামী দিনে আর কি ভাবে তোমাকে মানে পরিচালনা, ছবি, মেগা থেকে বোধহয় এখন কিছুটা? না, আমি একটা মেগায় যুক্ত আছি, তবে হ্যাঁ সেটাই বেশি ডেট দিতে পারছি না। তাহলে তো এখন মেগায় তো প্রত্যেককেই মানে ভীষণ রকমের অকুপেশনের মধ্যে থাকতে হয়, ভীষণ অকুপাইড হয়ে থাকতে হয়। তাহলে তুমি আগামী দিনে অকুপেশনটা তো সর্বত্র, তুমি এই কাজটাতেও তুমি অকুপাইড হয়েই আছি। হ্যাঁ, তাই তো বলছি, মেগা করলে অন্য কিছু করার সময় খুব কম পাওয়া যায়। তো আগামী দিনে তোমাকে মানুষ কিভাবে পেতে চলেছে? এই অভিনেত্রী এবং পরিচালিকা। মানে সেটা কোন ফর্মে?
কনফার্ম মানে মেগাতে না পরিচালনা? না পরিচালনা, অভিনয়। আমি জানি না, সেটা যেরকম অফার আসবে যেরকম অ্যাভেল করতে পারবো। আচ্ছা, এবং আগামী দিনে তোমার আর কি কি ছবি বানানোর পরিকল্পনা? আমার তৃতীয় ছবির পরিকল্পনা মোটামুটি তৈরি হচ্ছে এখন। আচ্ছা, এই সময়ের বাংলা ছবি তোমার ইন্ডাস্ট্রিতে নয় নয় করে তুমি তরুণবাবুর আলোয় অভিনয় করেছিলে 2003 সালে, এখন 2025 সাল চলছে, মানে প্রায় 30 বছরের কাছাকাছি তোমার অভিনয় জীবন। এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে দেখছো, ইন্ডাস্ট্রি এই ট্রান্সফরমেশনটাকে? আমি আমার মতো যাই, মেকআপ রুমে ঢুকে স্ক্রিপ্ট হাতে নিয়ে ফ্লোরে যাই, অ্যাক্টিং করে চলে আসি। টেকনিক্যালি বিষয়টাকে কিভাবে দেখছো? অনেক উন্নত হয়েছে। আচ্ছা, কিন্তু অনেকে আবার বলেন যে খুব মেকানিক্যাল হয়ে গিয়েছে গোটা বিষয়টা। স্বাভাবিক, তোমার যখন তুমি বাড়িতে বসে শিলনোড়ায় বাটবে আর তুমি যখন মিক্সিতে বাটবে, তুমি কি হবে, বাটাটা স্মুথ হবে, মেকানিক্যালি উন্নত হবে, শিলনোড়ার পাথরের গন্ধটা হারিয়ে যাবে। এবার তোমাকে চুজ করতে হবে, তুমি পাথরের গন্ধটা নেবে না তুমি টাইম সেভিং যন্ত্রটা বাজবে। দারুণ। তো আগামী দিনে এই মানে তোমার কি কলকাতাতেই থাকার ইচ্ছে, মানে নাকি বাইরে কোথাও? আমি কলকাতাতেই থাকি, কলকাতাতেই বাঁচি, কলকাতাতেই মন। বাইরে কোথাও গিয়ে অন্যভাবে নিজেকে একটুখানি এক্সপ্লোর করার কোনো ইচ্ছা? কলকাতা গিয়ে এখন পুরো এক্সপ্লোর করা হলো না। কারণ কলকাতা মানে এই আমাদের তোমাদের ফ্র্যাটার্নিটির অনেকেই আমি দেখতে পাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন অসন্তোষের কারণে, সেটা হতে পারে। আমার কলকাতার জনিত কোনো অসন্তোষ নেই, যাবতীয় যে সমস্যা আমি সেগুলোকে সমাধান করার ক্ষমতা রাখি, ট্যাকল করার ক্ষমতা রাখি। অত্যন্ত ফার্ম উত্তর। ফার্ম কেন, আমার কাছে এটা সত্যি। আমার 55 বছর বয়স, এখনো কলকাতা ছেড়ে যাবার মতো কোনো পরিস্থিতি আমার উপর থাবা বসে বা পরিস্থিতি যদি নাও হয়, আগামী দিনে তোমার মনে হয় না যে আমি সাউথে বা মুম্বাইতে আমি অন্য কোনো ভাবে? ওই যে বললাম, আমি কলকাতাকেই এখনো পুরো এক্সপ্লোর করে উঠতে পারিনি, তাই অন্য কোথাও যাওয়ার কোনো? কলকাতা ইন্ডাস্ট্রিতেই আমার এখনো মোটে দুখানা রুচি কাজ হলো না ছবি পরিচালক হিসেবে। তো আমি কি করে ধরে নেবো যে আমি কলকাতা থেকে কিছু পাবো না, বা কলকাতা আমায় কিছু দেবে না? কলকাতা তো দিয়েছে একটা ছবির পর আর একটা ছবির অপশন দিচ্ছে, আমি ধরে নেবো কলকাতা আমি কিছু দেবে না? খুব এটা ভীষণ মানে আশাপ্রদ একটা কথা, কারণ অনেকেই আমি ব্যক্তিগতভাবে বলতে শুনি যে না কলকাতায় আমি কাজ করি। আমি আমার হোম টাউনকে ভালোবাসি, আমার হোম টাউনকে আমার যদি মনে হয় গোলমাল হয়ে যাচ্ছে আমার হোম টাউনের সবকিছু, আমি সেটা ঠিক করার চেষ্টা করি, আমি সেটা ছেড়ে চলে যাবো। তোমাকে কিছু নাম করি আমি, এই নামগুলো সম্পর্কে আমি ঠিক র্যাপিড ফায়ারের কথা বলছি না, খুব সংক্ষেপে, মানে একটা বাক্যে এমনটাও আমি বলতে পারি না যে একটা বাক্যে উত্তর দাও। আমি তোমার কিছু ইমপ্রেশন জানতে চাইবো। সৌমিত্র বাবুকে তুমি পেলে না? পেলাম না মানে আমি ওনার সঙ্গে অভিনয় করার কথা আমি বলছি না, আমি বলতে চাইছি পরিচালক হিসেবে তুমি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। না, পুলিমামার সঙ্গে আমার থিয়েটারে কাজ করা হয়নি। না, আমি তোমার চিত্র পরিচালক মানসী সিনহা, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সে স্পর্ধায় নেই আমার বাবা, উনি থাকলেও আমি সাহস পেতাম না গিয়ে বলার। আমি ভীষণ সৌভাগ্যবতী, আমার ফার্স্ট ছবিতে একটা পাঠ ছিল আবৃত্তি, পুলুমামা বলেছিলেন করব, তারপর পুলুমামা চলে যান। মিতিল দিদির সহায়তা এবং ভাবনার বিশ্বদার সহায়তায় আমি পুলুমামার একটা অডিও পেয়েছিলাম, পুলুমামার অডিওটা আছে আমার ছবিতে। আই এম অনার্ড। আচ্ছা, এবার আমি তোমাকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনেতা হিসেবেও পরিচালক মানসী সিনহা, যেহেতু এই মুহূর্তে পরিচালক মানসী সিনহাকে নিয়েই কথা হচ্ছে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুমি কিভাবে ইভ্যালুয়েট করো? এই যে একটা প্রশ্ন করলে তুমি, এই প্রশ্নটা একটা গল্প, উত্তরটা একটা গল্প দিয়ে হতে পারে। ধরো একজন অন্ধ মানুষকে তুমি একটা হাতির সামনে ফেলে দিলে, দিয়ে বললে হাতিটা ছুঁয়ে বলো হাতিটা কেমন দেখতে, চিরন জন্মান্ধ মানুষ, হাতিটাকে ছুঁয়ে বলো কেমন দেখতে। তো চারজন জন্মান্ধকে হাতির সামনে দিলে, এটা কিন্তু গল্প, বানানো কথা না। আমাদের ওই ছোটবেলায় পড়তাম না নীতিকথার গল্প। কেউ হাতির সুর ধরে বলবে হাতিটা এরকম দেখতে, কেউ ল্যাজ ধরে বলবে হাতিটা এরকম দেখতে, কেউ পা ধরে বলবে হাতিটা এরকম দেখতে, কেউ কান ধরে বলবে। আমাদের মতো মানুষকে যদি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় সত্তা নিয়ে জাজ করতে বলো, তাহলে আমি বলবো উনি ওই হাতিটা আর আমরা সব জন্মান্ধ। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে কেমন, সেটা জাজ করার যোগ্যতা এক জীবনে তো হবে না। আর তুমি প্রশ্নটা করছো, তোমাকে আমার খুব দুঃসাহসী
প্রশ্নকার বলে মনে হচ্ছে। না, প্রশ্ন করতেই হবে, কারণ না, এই প্রশ্নটা খুব দুঃসাহসী প্রশ্ন। আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। না, আমি নিলাম না, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনেতা হিসেবে আমি কেমন করে জাজ করব? এইটা আমার সামনে প্রশ্নটা এলেই আমার মনে হবে যে আজকের মতো তাহলে এখানে থাকবে না, খুব বেশিক্ষণ আমাদের এই কথোপকথন চলবেও না। আমি আরো কিছু নাম করি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা হিসেবে প্রসেনজিৎ উনি চট্টোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রির ছাতা। উনি আছেন। আমি আমার যে কোনো কাজ শুরুর আগে আমি গিয়ে বোম্বাদার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিই। কোনোদিন যদি আমার মনে হয় যে বোম্বাদাকে কোনো ছবিতে কাজ করতে হবে বা বোম্বাদাকে আমি কোনো দাদাদের চা দাও, বোম্বাদাকে আমি ডিরেক্ট করব, তাহলে আমাকে মোটামুটি এক মাস সারা রাত না ঘুমিয়ে থাকতে হবে ওটা বিশ্বাস করতে যে আমি বোম্বাদাকে ডিরেক্ট করব। আর একটা খুব, আমি কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলবো না, কিন্তু আবারও তুমি হয়তো একটু ধমকে দেবে আমাকে, তবুও প্রশ্নটা আমি করতে বাধ্য হচ্ছি। শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো এরকম একজন পাওয়ারফুল অভিনেতা, শাশ্বত চট্টোপাধ্যায় একাধিক সাক্ষাৎকারে তিনি নিজে বলেছেন যে মুম্বাইতে আরো বলা ভালো বব বিশ্বাস করার পরে কলকাতা তাকে আরো বেশি করে এভালুয়েট করছে। কোথাও একটা খারাপ লাগার জায়গা, মানে একটু ক্লিয়ার করো। বব বিশ্বাস করার আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী, আমার কথা না, এবং এটা আমরা দেখতেও পেয়েছি, স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতে পেয়েছি যে তারপরে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাজ বেড়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় সেখানে আরো বেশি করে কাজ পেয়েছেন, এবং তার কাজের শুধু ভলিউম না, অন্য ধরনের ছবিতে শাশ্বত নিজে বলেছেন, নিজে বিভিন্ন জায়গায় বলেছেন। না, তোমার কি এটা মনে হয়? আমি এটা নিয়ে মাথায় ঘামাই না। ওনার উত্তর ওনার নিজস্ব অভিজ্ঞতার উত্তর, ওনার নিজস্ব অভিজ্ঞতা জনিত উত্তর। ওনার আগের কাজ পরের কাজ কোনোটাতেই আমি যুক্ত ছিলাম, কাজে উনি কোনটায় কি প্রায়োরিটি পেয়েছেন, কোনটায় পাননি, কেন পাননি, কি কারণে পাননি, সেটা সব থেকে ঠিক উত্তর উনি দিতে পারবেন ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। আমি যেহেতু কলকাতার বাইরে কাজ করিনি, কাজে কলকাতার বাইরে কাজ করলে কলকাতায় বেশি প্রায়োরিটি পাওয়া যায় কিনা আমি জানি না। কলকাতা এখন অব্দি আমাকে যে প্রায়োরিটি দিয়েছে আমি সেই সামলে উঠতে যাচ্ছি। আচ্ছা, এটা তো মানে খুব থার্স্ট কোয়েঞ্চিং একটা ব্যাপার, এটা খুব ভালো লাগছে। শেষের দিকে যাব একেবারে। এই তোমার শহরে আমি নাম্বারিং করতে বলবো না, কিন্তু আমি কোনো ধরনের নাম্বারিং করতে বলবো না, জাস্ট আমি বলবো যে তোমার পছন্দের যদি একটা তালিকা বলা হয় না যে ক্রিকেটারদেরকে পছন্দের একাদশ আপনি বানান, তোমাকে যদি একটা পছন্দের স্টার কাস্ট করতে বলা হয় 1 থেকে 5, 1 থেকে 10, তুমি কাকে কাকে রাখবে? অভিনেতা এবং অভিনেত্রী আলাদা করে বলো। 1 থেকে 10 উত্তম কুমার, 1 থেকে 10 সাবিত্রী চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি 11 থেকে নাম বলতে পারি। 11 মানে 11 কি তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়? 11 সৌমিত্র চট্টোপাধ্যায় অবশ্যই, তারপর থেকে বাকিটা সবকিছু। আচ্ছা, আর একদম দর্শকরা একটা জিনিস সম্ভবত তোমাকে একটুখানি খুব মানে কাট একটা মানসী সিনহাকে দর্শক দেখতে পেলেন এতক্ষণ, সেই কাট না, আমি খুব সত্যি যেটা বিশ্বাস করি সেটা উত্তর দিই। আমি সুগার কোটেড কথা বলতে পারি না, তোমার সুগার কোটেড হাসিটা দর্শক একটুখানি এই সবসময় হাসি, এই হাসিটা, এই সুগার কোটেড হাসিটা, হাসিটা আমার একটা রোগ, আমি না হেসে থাকতে পারি। হ্যাঁ, এবার আমার একেবারে শেষ প্রশ্ন, যে শিল্পকে আমরা যদি সময়ের দর্পণ হিসেবে দেখি, তাহলে 2024 সালে, না আমি কোনো কন্ট্রোভার্সিয়াল প্রশ্নে যাচ্ছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে 2024, 25, 26, 27, 28 আগামী দিনে আসছে, এবং আমরা 2020, 21, 22, 23 এই সময় কিছু ভাইটাল সময় আমরা পেরিয়ে এসেছি। কোভিড মহামারী পেরিয়ে এসেছি, লকডাউন, তার একটা আর্থসামাজিক অভিঘাত, আরজিকর। তোমার ছবিতে এইগুলো কি কোনোভাবে উঠে আসবে, যেটা নিয়ে আগামী সময়ে এই সময়টাকে, এই কলকাতা শহরটাকে মানুষ দেখতে পাবে? তো লিখিনি আমার এই ছবিতে তো 90-এর দশকের কলকাতা, 90-এর দশকের একান্নবর্তী মানুষগুলো উঠে এসেছে। আজ থেকে 10 বছর পরে যদি বাঁচি, তখন যদি 2023, 2024-এর কথা বলার কথা মনে হয় বলবো, বা যদি 2025-এ দাঁড়িয়ে কখনো 2023-এর কথা, 2020-র কথা, 2024-এর কথা বলার প্রয়োজন ভেতর থেকে অনুভব করি বলবো। এখন কি করে বলবো? পরিচালক হিসেবে কলকাতার, আমি শুধু কলকাতা বললে ভুল হবে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তারপরে তপন সিনহা, বা এই সময়টার পরে আমরা এই সময়টায় থেমে থাকি, কন্টেম্পোরারি এই সময়টায় দাঁড়িয়ে তোমার পছন্দের কয়েকজন পরিচালক, তোমার সহকর্মী? এনারা সবাই আমার গুণ, এনাদের বয়সে ছোট হলেও।
না না, আমি এই সময়ের কথা বলছি। এই সময় এই সময়ের এই কয়েকজন সময় প্রিয় এই পরিচালক। সময়ের আমি হলাম জুনিয়র মোস্ট পরিচালক। হুম। এই সময় এখনো অব্দি যারা কাজ করেছেন তারা সবাই আমার উপরে আছেন। আমি সবার থেকে শিখি, ইভেন মৈনাপুর আমি সবার থেকে শিখি। আমি এখন জুনিয়র মোস্ট, আমার কারোর সম্বন্ধে কমেন্ট করার যোগ্যতা তৈরি না, আচ্ছা, পরিচালক হিসেবে বললাম। আমরা একাধিক বিষয়ে কথা বললাম, অভিনেত্রী, পরিচালক মানসী সিনহার সঙ্গে আপনার কাছের সিনেমা হলে গিয়ে, থিয়েটারে গিয়ে, এইটা করুন মাল্টিপ্লেক্সে তো, গিয়ে। এইটা করুন, আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে আমার সিনেমাটা দেখুন। অনেক কষ্ট করে টাকা খরচ করে সিনেমাটা বানিয়েছি, সেটা যদি আপনারা গিয়ে না দেখেন তাহলে চলবে না। আমার ফার্স্ট ছবির পর যখন হল ভিজিট করতাম আপনারাই বলতেন পরের ছবি কবে আসবে। ওইটা এখন এই দায়িত্বটা পালন করুন তো দেখি। কবির সৌরভ ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, প্রত্যেকে আপনার কাছের থিয়েটারে গিয়ে, অনুরোধ না, আমি কিন্তু দাবি জানালাম। সৌরভ দাবি- অনুরোধ করছে, দাবি করছেন আমি দাবি জানালাম। যে আপনাদের আসতে হবে, দেখতে হবে, ভালো 5 নম্বর মন্দ সবটা দেখে বলতে হবে। 5 নম্বর স্বপ্নময় লেন আপনারা প্রত্যেকে দেখুন এবং কমেন্ট করে জানান আগামী দিনে আরো কি প্রশ্ন আমরা মানসীদের কাছে রাখতে পারি এবং ছবিটা কেমন লাগলো মানুষ অতি অবশ্যই যতদিন বাঁচবে ততদিনই তো প্রশ্ন, মানুষ যতদিন বাঁচে ততদিনই চলে প্রশ্ন। অনেক ধন্যবাদ।